একদিকে ডাক্তার জাহেদ তাসনিম খলিলের মতো সুশীল, আর একদিকে ওয়াকারের পোতবালকের মতো কুত্তা, বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা, আর সাথে জুটলো নাম কইলাম না, আমাদের দাবরানির উপরে রাখলো। অভিযোগ কি? আমরা নির্বাচন চাই না। ডক্টর জাহিদুর রহমান অনেক বিতর্কিত একজন মানুষ, অনেক বিতর্কিত। তারা নিয়ে অনেকেই ভিডিও বানাইছে, তার নামে ফটোগ্রাফ হইতেছে, এবং সে আমার মনে হয় এগুলো পছন্দ করে। সে চায় মানুষ আমাকে গালাগালি করুক, আমি আরো পপুলার হই। আমার গায়ে লাগে না এইসব। উনি কত বড় অসভ্য বলবো বা নির্লজ্জ বলবো, উনি বলতেছেন আমাকে বাম বলে, গাঁজা খায়, বামরা হ্যান করে, তারগুলো ওতে আমি কোনো লজ্জা পাই না, ওতে আমার কোনো কিছু যায় আসে না। হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে চারটা আন্দোলন, যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল। রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে আগে, বিএনপি আগে আন্দোলন করছে, কিন্তু সাধারণ মানুষ এটাতে সম্পৃক্ত হয় নাই। জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, সেটা হইতেছে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ার পরে, কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা। তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি? 1 নাম্বার হেফাজতের 5ই মের আন্দোলন, 2 নাম্বার নুরুল হক নুরদের টাইমের সে কোটা সংস্কার আন্দোলন, 3 নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন, আর ফাইনালি 2024 কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব। এই সব কয়টা আন্দোলনে সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির। বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো, প্রায় সকলেই থাকতো বলা চলে। এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো। আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল, যেটা এখনো এক্সিস্ট করে, এখনো আছে, জিন্দা আছে। এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ, লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল। সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় ভর কইরা। বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে, কিন্তু লড়াইয়ে কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই, নেতৃত্বও নিতে পারে নাই। রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে। স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা, বিপ্লব দীর্ঘজীবী হোকের বদলে শুনি ইনকিলাব জিন্দাবাদ, এমনকি বামপন্থীরাও কারবালা বলে, আমি জাহিলিয়াত বলে। শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম, ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ। গণভবন দখল করাকে বলি আমরা ফতে গণভবন। লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি। এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি। বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন? নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো। ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল, তারাই 2024 বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়। এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে। তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগায়, জান লড়াইয়ে ফাইট দিল। সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো। হাসিনা পলাইলো। বাঙ্গু এলিটেরা, সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে, ধ্বংস হয়ে যাইতেছে। আগায় আসলো সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। ওয়াকার সাহেব গাড়ি পেটাই দিল, বুড়া চ্যাংড়া সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল। তারা নাচতে নাচতে চলে গেল। একটা সরকার হইল, ইন্টারিম সরকার, যার কাজ হবে শুধু ইলেকশন। ওয়াকার সাহেব বুকে পাথর বেঁধে একটা সরকার উপহার দিল বাংলাদেশকে। বুকের রক্ত দিল সাধারণ মানুষ, যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসারও। সে বিপ্লবোত্তর সরকার তৈরি করে ওয়াকার। কি তামাশা! দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল, সেইটারে কব্বর দেওয়ার চেষ্টা হইল। মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে। শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ, যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল। একদিকে ডাক্তার জাহেদ তাসনিম খলিলের মতো সুশীল, আর একদিকে ওয়াকারের পোতবালকের মতো কুত্তা, বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা, আর সাথে জুটলো নাম কইলাম না, আমাদের দাবরানির উপরে রাখলো। অভিযোগ কি? আমরা নির্বাচন চাই না। আমরা কামান চাইছিলাম, প্রফেসর ইউনূস আমাদের পিস্তল দিতেছিল, অন্তত যেন সেইটা পাই, দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি, সেইটা করতে চাইছিলাম, সেটাও করতে দেবে না। ডাক্তার জাহেদের কথাগুলো দেখেন, এটা বিপ্লব না, তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমূল পরিবর্তনের পথে আগাইতে হবে, সেটা তারা আগাইতে দেবে না। এদের মূল চিন্তা হইলো একটাই, কি সেটা? সেই চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে, ধ্বংস হওয়া এস্টাবলিশমেন্টটা যা এতদিন ধরে চলছে, কিন্তু শেষ রক্ষা হবে কি? এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে, এইটারে কেমনে সামলানো যাবে? এরা যদি আবার ভাঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামোকে, তখন শুরু হইলো সংস্কার নিয়ে টাল বাহানা, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন। 31 দফাই নাকি সংস্কার। এই 55 বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায়, এই নিয়ে একটা ঐক্য হইল। কার কার ঐক্য হইল? ওয়াকার, বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে। আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে, এটা তো বানায় বলতেছি না। আপনার এলাকায় আওয়ামী লীগ কার শেল্টারে আছে দেখেন। এস আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব,
এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা, তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে। তাহলে সামে বহিষ্কার করছিল, এমনি এমনি মিশামিশি হুদাহুদি বহিষ্কার করছিল, দেখানোর জন্য বহিষ্কার করে। যতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে দিচ্ছে। আপনি হিসাব করে দেখেন, বিএনপি দেখায় বহিষ্কার করছে, তার কিছুদিন পরে সামে আসতে কইরা তাদেরকে ফিরায় নেয় দলে, সব কয়টারে ফিরায় নিছে। দেখেন ওদেরকে আবার ফিরে নিছে, ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে। বিএনপি তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে। এইসব স্থগিতাদেশ, বহিষ্কার সব লোক দেখানো কাজ। ফজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে, অগাস্ট মাসে স্থগিত করছে 3 মাসের জন্য। তো তাইলে নমিনেশন পায় কিভাবে? ও তো সদস্য পদই নাই। আর একটা মজা দেখায়, বিএনপির একটা নীতি নিছিল, এক পরিবার এক প্রার্থী। যে দেখেন, মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে। খন্দকার মোশাররফ এসে গল্প করে কইছেন, দেখেছেন আমরা এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী দেই নাই। হ্যাঁ তাই তো, এক পরিবার থেকে তো একজনের বেশি প্রার্থী দেন নাই তো, তাই না? তারেক রহমানের পরিবার থেকে তো 2 জন প্রার্থী, তারেক রহমান আর বেগম খালেদা জিয়া। মানে নীতি সবার জন্য, ওনাদের জন্য না, তাই না? ওনারা নীতির উপরে, হুদাই নীতি কথা তাইলে কর দরকার আছে। এর মধ্যে বিএনপি প্রফেসর ইউনূসের সরকারে কাউরে তার কোলে নিয়ে নিছে, যেন তারা একসাথে এই সিস্টেমটাকে টিকে রাখতে পারে। এতদিন তারা মোটামুটি খোশ মেজাজেই ছিল, কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল। একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে, বিরাট একটা ভয়। কি সেই ভয়, আর কেন তাদেরকে তারায় ফেরতেছে, আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে, সেই জিনিসটা আসেন বুঝে দেখি। গত 20 বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন? জানেন না তো, আমরা কেউই জানি না। বিএনপি কে যে ভোট দিবে না এটা তো জানা গেছে। ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি কে না। বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায়। আগে তো টাকা দিয়া ভোট কেনা যাইতো, গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যাইতো। এটা কি আবার করা যাবে? যাবে না, ওরাও নিশ্চিত না। আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে, তাই রে নাই রে না। এখন সেই কনফিডেন্স আর নাই। কনফিডেন্স থাকলে জাস্টিস শাহাবুদ্দিনের 91 ইলেকশনের মতো একটা ইলেকশন করে ফেলতো, সবকিছু ঠিক আছে। এরশাদ নাই, বাকি সব ঠিক আছে, তাই হইতো। ওইটা করলে একটা মোটামুটি ফেয়ার ইলেকশন দিত। যদিও ফেয়ার ইলেকশন দিলে 91 মতো চমক আসতে পারে। 91 কি হয়েছিল জানেন? আর্মি, প্রশাসন, পুলিশ, ব্যুরোক্রেসি, এমনকি বিএনপিও মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে। ক্ষমতা আসলো বিএনপি। ওই একই অবস্থা হবে এবার। আর্মি তো বিএনপির সাপোর্ট দিতেছে, ওয়াকার দিতেছে। প্রফেসর ইউনূসের সরকারের কিছু উপদেষ্টাও কাজ করতেছে বিএনপির জন্য। কিছু যে ভিড়িছে, বিএনপি কইছে আপনাকে রাখবো আমরা পরের সরকারে, আর আনন্দে চলে গেছে আর কি। জামাত মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে, কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না। তারা সেই জন্য 2008 সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে, যেখানে সুনিপুণ ভাবে গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে। বিএনপির সাথে ওয়াকার আছে, কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরোটা নাই। এটাই বিএনপির মাথা ব্যথা, ওয়াকারেরও মাথা ব্যথা। প্রফেসর ইউনূসের বেশ কিছু উপদেষ্টা কবজা করে ফেলছে। তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর ব্যুরোক্রেসিকে কিভাবে কবজা করা যায় এই ঘুটু করিচ্ছে। প্রফেসর ইউনূসের কাছে খালি ধর্ণা দিচ্ছে। জামাত কি বুঝবার পারিচ্ছে যে এরকম একটা নির্বাচনের পায় তারা চলিচ্ছে? 2008 সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই, এমনকি জামাতও বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে। অনেকে মানা করছিল কিন্তু বিএনপিকে ওই নির্বাচনে না যাইতে, যেমন ফরহাদ মজার ভাই কইছিলেন। এটা ফরহাদ মজার আমাকে নিজেই কইছেন। এইবার জামাত আগে থেকে সতর্ক। তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে। জামাত নাকি নির্বাচনই চায় না, মানে শিবির যেটি নির্বাচন করেছে সেটি তো জিতিচ্ছে। জামাতের অবস্থা আপনারা জানেন, জামাতের তো অবস্থা খারাপ না, জামাতের জনপ্রিয়তা বাড়ছে। না, জামাত কেন নির্বাচন চাইবে না? বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে। জামাত যদি ফাঁকা মাঠ ছাইরা না দেয়, ছাইরা দেওয়ার সম্ভাবনা কম, তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে। কার কার মধ্যে সংঘাত হবে? যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায়, জনগণের যাদের সমর্থন আছে। প্রফেসর ইউনূস বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান। যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রফেসর ইউনূসকে করতে হবে। কোন রাজনৈতিক দলের আবদারে, চাপে, প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না। আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে, শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে, সিস্টেম হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, একসময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধোবো না, ভাত খাবো না, ঘুম যাবো না আজকে রাতে, এটাই করছিল বিএনপি। এখন সব কিছু শান্ত, ঠান্ডা, পুকুরের মতো শান্ত। খলিলুর রহমান এখন তাদের সমস্যা না। ক্ষমতা একটা আশ্চর্য জিনিস, বুঝছাও? কত মানুষকে পাল্টায় যেতে দেখলেন। কখনো যদি আমাকে দেখেন ক্ষমতার কাছাকাছি দৌড় মারিচ্ছি, পিছে থেকে টেনে ধরে রাখবেন, খিচ্চা টেনে ধরে রাখবেন, যেন উঠে যাবার না পারি। যাই হোক, বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুষ্টিমেয় এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সবসময়।
আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত দেয়, তারপর আবার বুঝাই টুজাই আবার এলিটরা এসে বসে পড়ে। এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল 5ই আগস্টে, আমরা হারাইছি সেই সুযোগ। সামনের নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না, তা ধ্বংস হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন? তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না, আমি হতাশ হইতে নিষেধ করি। এখন সময় জায়গায় ওঠার, এক হওয়ার, আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার। এটাই আমাদেরকে রক্ষা করবে। ইতিহাস বলছে, যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা শোষকেরা টিকে যায়, কিন্তু যখন মানুষ সচেতন, ঐক্যবদ্ধ, সাহসী হয়, তখন কোনো কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না। এই যে যারা যারা এক হয়েছে, আওয়ামী লীগ, ভারত, ওয়াকার, বিএনপি, প্রফেসর ইউনূসের কিছু উপদেষ্টা, এগুলো কৃত্রিম শক্তি। এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে। আমাদের তরুণদের রক্ত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ, সাধারণ মানুষের ন্যায়বোধ, তাদের লড়াইয়ের ক্ষমতা, এগুলো নিছক স্মৃতি কথা না, এগুলো ভবিষ্যতের ভিত্তি। এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না, কর্মে, সততায়, সংগঠনে, তথ্যে, আইনে, নৈতিক প্রতিরোধের মাধ্যমে। এইবার আমাদেরকে ভাবতে হবে, আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনবো? ভয়, অপপ্রচার আর বিভক্তিকে হারাইতে হইলে লাগবে ধৈর্য, পরিকল্পনা আর সাহস। এখনই সময় সেই সাহস দেখানোর। এই দেশটা আমাদের, এই দেশ এলিটদের না, এই দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের। এই ইতিহাসও আমাদের। যারা রক্ত দিছে তারা চায় আমরা যেন ভয় না পাই। অন্ধকার যত গভীরই হোক, ভোরের আলো আসবেই, যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না, পরিবর্তন অপরিহার্য। সামনের ভোটের জন্য তৈরি হন। কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে, আলাপ করা যাবে, কিন্তু কাকে ভোট দেবেন না সেইটা এখনই ঠিক করে ফেলেন। কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নাই, আপনারা নিজেরাই জানেন। এটাই বিজয়ের প্রথম ধাপ। আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা এক থাকি, যদি আমাদের কৌশল ঠিক থাকে, যদি আমাদের সাহস, সততা এবং লক্ষ্য স্থির থাকে। ইনকিলাব। মানে এই ভদ্রলোকরা নিয়ে আমি আরো 2-3 বার কথা বলছি, এবং কি বলুন বলেন, এ কি মানুষ? কি মানুষের পর্যায়ে পড়ে? নাকি এর গায়ে গন্ডারের চামড়া? নাকি ও লাশ শোনা বলতে কিছু নাই? ওকে রাস্তায় বাইরে না, ওরে মানুষ দেখে না, ওরে মানুষ কিছু বলে না? বা ও কি ওর যে কন্টেন্ট গুলা তৈরি করে তারপরে নিচে যে কমেন্ট গুলো পড়ে না? আমার মনে হয় সে কমেন্ট পড়ে না, পড়লে ওর গায়ে লাগে না। এই ভদ্রলোককে মানুষ 90 না 95% মানুষ গালাগালি করতেছে। কি যে অশ্রাব্য ভাষায় গালাগালি করে, যদি আপনারা কমেন্ট গুলো দেখেন আপনারা নিজেরাই বুঝবেন। আমার বলতে হইব না, আপনারা যে দেখেন নিশ্চয়ই আপনারা চিনছেন। হে ডক্টর জাহিদুর রহমান, অনেক বিতর্কিত একজন মানুষ, অনেক বিতর্কিত। তারা নিয়ে অনেকেই ভিডিও বানাইছে, তার নামে ফটোগ্রাফ হইতেছে, এবং সে আমার মনে হয় এগুলো পছন্দ করে। সে চায় মানুষ আমাকে গালাগালি করুক, আমি আরো পপুলার হই। আমার গায়ে লাগে না এইসব। উনি কত বড় অসভ্য বলবো বা নির্লজ্জ বলবো, উনি বলতেছেন আমাকে বাম বলে, গাঁজা খায়, বামরা হ্যান করে, তারগুলো ওতে আমি কোনো লজ্জা পাই না, ওতে আমার কোনো কিছু যায় আসে না। তবে যখন আমাকে বলা হয় আমি 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 আমাকে কতল করা হবে, মানে জামাতের কোন এক না, ওইটারও ভিডিও বানাইছে, আপনারা দেখছেন, ওনারা কতল করবার কথা বলে না, বলছে আপনি নাস্তিকের মতো কথা বলতেছেন। এটা সে কান ডেলিয়া নিজে ভিডিও বানাইছে, আমরাও ভিডিও বানাইছি। তাকে নাকি নাস্তিক বলা হয়েছে। ইসলাম বিরোধী কথা বলাতে ওই ভদ্রলোক কমপ্লেন করছিল না। ওইটা নিয়ে আমি ভিডিও বানাইছি। আজকের সাবজেক্ট সেটা না, আজকের সাবজেক্ট হলো গতকালকে উনি 2টা ভিডিও বানাইছে ভাই। একটা ভিডিও হলো ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেবের একটা ভিডিও, আপনারা অনেকে দেখছেন, যেখানে আজমি সাহেব বলছেন তার নিজস্ব জবানে যে আমাকে জেনারেল ওয়াকার সাহেব ডাইকারিয়া তার মানে অফিসে লাঞ্চ করতে বলছে, আমি গেছি। আমাকে যাওয়ার পরে বলতেছে, স্যার এই যে আপনি মামলাটা করছেন, এটা নিয়ে আপনার আগায়েন না, এটা আমাদের আর্মির মান সম্মান ক্ষুণ্ণ হবে। সম্মান দিয়ে কথা বলছে ওয়াকার সাহেব, এবং আজমি সাহেব তখন তো তারে বলছে যে ওয়াকার সাহেব আপনি যে বলতেছেন আমি এটা যেন মামলা না করি বা এটা না আগাই, ওনারা তো আমার সাথে অনেক অনেক অন্যায় করছে বলে ওয়াকার সাহেব বলছেন যে স্যার আপনি তো জানেন কাজ করতে হলে তো, চাকরি করতে হলে করতেই হয়। তখন আজমি সাহেব বলছেন যে এরকম চাকরি না করলেই হয়, যে চাকরি করলে এমন আমার উপরে যে কী অত্যাচার হয়েছে সে তো আমি জানি। এনিওয়ে লাস্ট অফ অল সমাধান হয় নাই, আজমি সাহেব খাওয়া দাওয়া করে চলে আসছে, ঘটনাটা ওইখানেই শেষ। এইটা তার প্রবলেম হয়েছে, সে এইটা নিয়ে ভিডিও বানাইছে। আপনারা যারা দেখেন নাই তারা দেখে নিয়েন। ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আজমি সাহেব যে কথাগুলো বলছে সর্বৈব মিথ্যা, উনি বিশ্বাস করে না। আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো আজমি সাহেব বলছেন ওয়াকার সাহেব সম্পর্কে, এটা যদি কমপ্লেন করে বা এটা নিয়ে যদি আপত্তি করে, তাহলে সেটা করবে ওয়াকার সাহেব নিজে। উনি ওয়াকার সাহেবের করতেছে, এর জন্য তাকে মানুষ গালাগালি করতেছে, বলতেছে তুই কি ওয়াকার সাহেবের দালাল নাকি, তোরা কি টাকা দেয় নাকি? ওয়াকার সাহেব তো তোরে বলে নাই এগুলো বলার জন্য। সমস্যা হইলো আজমি সাহেব ওয়াকার সাহেবের লগে, এবং উনি এই যে মামলাটা নিয়ে এমনভাবে বিশ্লেষণ করতেছে, বলতে চাচ্ছে যে ওখানে কথা হয়েছে এই আপনার কেন এসি গাড়িতে দেওয়া হলো, এসি গাড়ি কী করে ছবি তুললো, আমার বোধগম্য মহিলা।
এটা নিয়ে কেন আমরা আলোচনা করছি যে এসি গাড়ি নেওয়া হয়েছে যার জন্য ওনার প্রবলেম, এরকম করে একটু চুল আশ্রয় নাকে হাত দেয়, যাক অন্য সমস্যা। এসি গাড়ি নিচে এটা নিয়ে তার সমস্যা, এবং এসি গাড়ির ভিতরে যে কোন সাংবাদিক ছবি টবি তুলছে, যদিও আমি এসি গাড়ির ভিতরের ছবি টবি এখনো দেখি নাই, এটা কেন তুললো, এবং এসি গাড়ি নেওয়াতে নাকি খুব একটা এটা নিয়ে কোনো আলোচনা হওয়ার কিছু নাই। দেখেন একটা মামলা চলতেছে আইসিটি ভার্সেস আর্মির কিছু অফিসার্স, এবং উনি ওই কথাও বলতেছে যে ডিজি যারা ছিল তখনকার সময়ে ডিজিএফ এর, তারা পালায় গেছে, যারা ডিরেক্টর তাদেরকে সাজা দিয়ে কিনা আপনাদের জন্য, তারা তো কোনো দোষী না, মানে ইনডাইরেক্টলি এটাও সে বোঝাইতে চাইতেছে। মানে যারা এখানে অ্যারেস্টেড হয়েছে ডিজি কেউ নাই, ডিজিরা তো পালাই গেছে বা রিটায়ার হয়ে গেছে, যারা আসছে তারা ডাইরেক্টর, তারা তো হুকুমের গুলাম, এবং এটার জন্য একটা সুবিচার হয়, অবভিয়াসলি সুবিচার হবে জাহিদ সাহেব। আপনি কি মনে করছেন বাংলাদেশের মতো জায়গায় আইসিটি আর্মি থেকে প্রতিপক্ষ মানে আর্মির বিরুদ্ধে সুবিচার না করে পার পেয়ে যাবো? নিশ্চয়ই না, মানুষ তো সুবিচারই চায়। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি কখনো বাদীর পক্ষে একটা কথা বললেন না। এই যে এতগুলো অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, যে সমস্ত মুষ্টিমেয় আর্মি অফিসাররা করছে, আপনি তাদের সে বাঁচানোর জন্য তাদের পক্ষে হইয়া বিভিন্ন রকম বয়ান দিতেছেন, এই কারণটা কি রে ভাই? কি আপনার সমস্যাটা কি? আপনার কোনো সমস্যা আছে? নইলে আপনি জেনারেল আসবিয়ান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে কথাবার্তা হয়েছে, যেটা নিয়ে বাজারে ভিডিও আকারে আসছে, সেটা নিয়ে আপনি আজকে ভিডিও বানাইতেছেন। আপনার সমস্যা যে জায়গায় আছে আমরা জানি, অনেকেই বলতেছে যে মানুষের পারিবারিক সমস্যা হইলে মানুষ মানে লাইনচ্যুত হয়ে যায়, মেন্টালি সিক হয়ে যায়। আপনি মেন্টালি সিক হয়ে গেছেন ভাই, আপনার পারিবারিক সমস্যার পরে আপনি মেন্টালি সিক হয়ে গেছেন। আমি আপনার কাছে গালিগালাজ করে কথা বলবো না, কারণ আমি আপনার প্রতি এখন সিম্পেথাইজ, আমি বুঝে ফেলাইছি যে আপনি মানসিক ভারসাম্য হারাইয়া ফেলাইছেন, যার জন্য গতকালকে ঘুরতে গেলে পরপর দুইটা ভিডিও বানাইছেন, দুইটাই অ্যান্টি পাবলিক, অ্যান্টি স্টেট, অ্যান্টি সাধারণ মানুষ, ইভেন কি অ্যান্টি বাদী যারা অ্যাপ্লাই করছে বা যারা মামলা করছে তাদের বিরুদ্ধাচরণ করতেছেন আপনি। এগুলা করেন না, এগুলা করে হইব কি জানেন? আপনার যে গ্রহণযোগ্যতাটা আছে না, সেটা চলে যাবো। আমি আরো অনেক খারাপ ভাষায় আপনার বলতে পারতাম, আজকে বলবো না, কারণ এই যে বললাম আমার আপনার প্রতি একটা মায়া হয়ে গেছে। আমি ধৈর্য নিছি আপনি মানসিক অশান্তিতে আছেন পারিবারিক ব্যাপারে। বন্ধুরা আপনারা জানেন ওনার পারিবারিক ব্যাপারে কি হয়েছে, এটা আমি বলতে চাই না এই ভিডিওতে। এরপর থেকে উনি মানসিকভাবে একটু বিচ্যুতি হয়ে গেছেন, ওনারা ক্ষমা করে দিয়েন। দেখেন যাই সে আপনি এইটার ফলে গতকালকে আরেকটা ভিডিও বানাইছেন, মানে আপনি কত নির্লজ্জর মতো কথা বলেন, কত বেহায়ার মতো কথা বলেন, যে ঢাকা ইউনিভার্সিটিতে টোকাই বা অবৈধ স্থাপনা সাদিক কায়েমরা বা ডাকসুর নেতারা উচ্ছেদ করতেছে, আপনার গাও জ্বলতেছে, আপনার জ্বলন্ত সেই দিন থেকে হয়েছে যেদিন থেকে ডাকসুর নির্বাচনের শিবির দাঁড়াইছে, এবং আপনি ওপেনলি বলছেন যে শিবিরকে কেউ ভোট দিয়েন না, বলছেন না? বলছেন যার তারা পাস করছে, তারা পাস করার পরে অনেক ভালো ভালো কাজ করছে, যেটা ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই বলতেছে, এবং দে আর হ্যাপি। আপনার সমস্যাটা কোথায়? আপনি কি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, না আপনার বউ সেখানে পড়ে, না আপনার মেয়ে সেখানে পড়ে? আপনি এগুলো নিয়ে কথা বলেন কেন যে টুকাই, তারা টুকাই বলা যাবে না, টুকাই বলা যাবে না, হিজড়া বলা যাবে না, আপনাকে দালাল বলা যাবে না, এগুলো কোনো নিয়ম আছে নাকি? যে যেটা খুশিটা বলবে। টুকাই যদি অন্যায় করে, টুকাই একটা সম্প্রদায় না তো, টুকাই হলো যে সমস্ত মানুষগুলো কাজ কাম করে না। কি কি কাজ হয় ঢাকা ইউনিভার্সিটি আপনি জানেন না? আপনারা বলে ঢাকা মেডিকেলে পড়ছেন, হলে হলে গাঁজা খাওয়া হয়, জুয়া খেলা হয়, আর অনেক কিছু হয়। এটার জন্য তারা দায়ী ছিল, যারা এই হল চালাইতো তারাই দায়ী ছিল। এখন সেটা বন্ধ হয়ে গেছে, এটা বুঝলেন না আপনি? সাদিককে আমরা তো জুয়াও খেলবো না, গাঁজাও খাইবো না, তারা এই গাঁজার দোকান ভেঙে দিছে, তারা অবৈধ স্থাপনা ভেঙে দিছে। আপনি বলছেন অবৈধ স্থাপনা ভাঙার ব্যাপারে আমি বলেছি এটা ঠিক না, আইনে বাড়ি দেন না, চাকরি দেন না, মাল তো কম কামাল না, কারণ সাহায্য করছেন 5 টাকা 10 টাকা দিয়া, কইতে পারবেন বুকে হাত দিয়া? টুকাইদের জন্য আপনার মায়া লাগে, টুকাইদের জন্য আমাদেরও মায়া লাগে। টুকাই কোনো সম্প্রদায় না, টুকাই কিছু বিচ্ছিন্ন মানুষজন যারা ডিরেক্ট হয়ে যায় তাদেরকে আমরা টুকাই বলি। আপনি বলতেছেন কি এই টুকাইরই তো জুলাই বিপ্লবে ছিল, সামনের সারিতে ছিল, আমরা তাদেরকে সম্মান করে কথা বলবো? আমরা তো তাদেরকে অসম্মান করে কথা বলি না। কিন্তু তারা যখন অন্যায় করবে, তারা যখন আমার হলের বারান্দায় বসে গাঁজা খাবে, আমার হলের ভিতরে এসে অপকর্ম করবে, তাদেরকে আমি খেলাবো না? আসলে সমস্যা রয়েছে শিবির কেন করতেছে? আপনি বলেন আইন আছে, আইন করে রেজিস্ট্রেশন পাওয়ার আছে, ওরা এসে দোকান অবৈধ করবে। এই অবৈধ দোকানকে যদি সরিয়ে দেন, ওরা যাবে কোথায়? ওরা আপনার বাড়িতে যাবে, আপনি খাওয়াবেন ওদেরকে। সারা দুনিয়ার যত প্রবলেমে ঢাকা ইউনিভার্সিটিতে করবে, আর এই সংগঠন আইসা সেইগুলোকে সরাইবে, এত করে আপনার আছে। মানে আপনি কি আসলে আপনি কি চান বলেন তো? আপনি চানটা কি? আপনি কি কোনো সাবজেক্ট পান না? বহুত সাবজেক্ট তো আছে। মানে সবসময় জামাত শিবির এদের পিছনে লাইগা থাকেন না, আর সবসময় একটা পক্ষ দালালি করেন না।
এটা কিন্তু ভালো না। দেখেন আমি আজকে কত সুন্দরভাবে বলতেছি, আপনি যদি এর পরের বারও যদি এই ধরনের কোনো রকম কন্টেন্ট তৈরি করেন যেগুলো টোটালি একটা 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 সম্প্রদায়ের বিপক্ষে যাচ্ছে, দ্যাট মিনস আপনি এই সাদিক কাইম বা ডাকসু বা শিবিরের বিপক্ষে কথা বলছেন, বা ওইখানে আজমি সাহেবের নিয়ে যে কথা বলছেন সেইখানেও আপনি জামাতেরকে নিয়ে মিন করাইছেন, আপনি বলতে চাচ্ছেন জামাতের প্ররোচনায় বা কারো প্ররোচনায় আজমি সাহেব এগুলো বলতেছে। আজমি সাহেব কি আপনার মতো পাগল নাকি দিয়া? হ্যাঁ, একটা জেনারেল ছিল, আপনি হইতে পারেন মেডিকেলের ডাক্তার, মেডিকেলে পাস করছেন, আপনি কেমনি পাস করছেন এটাও আমার টেনশন লাগে, কারণ আপনি যদি ভালো করে পাস করতেন তাহলে ভালো ডাক্তারই হইতেন। তাহলে এগুলো করতেন নাকি যে ইউটিউবে এসে ইউটিউব করে খাইতে হয় আপনার? হ্যাঁ, আর কি বলে টকশো করে খাইতে হয়? যা মিথ্যা কথাগুলা আপনি বলে বেড়াইতেছেন। কি ওরা কেন ওইখান থেকে টোকাই সরাইলো, ওরা কেন দোকান উচ্ছেদ করলো? তার মানে আপনি চান বাংলাদেশের সমস্ত লোক অবৈধ দোকানদারি করুক, রাস্তাঘাট দোকান দিয়ে ভরে থাকুক, মানুষ যেন হাঁটতে না পারে, টুকাইরা আমার বাড়িতে এসে গাঞ্জা খাক, টুকাইরা আপনার ঘরে বসে মদ খাক, বলা যাবে না, কারণ ওরা তো টুকাই, ওদেরকে টুকাইও বলা যাবে না, ওরা হইলো নিগৃহীত একটা দল বা দরিদ্র একটা গোষ্ঠী। তাহলে পারেন না রে ভাই, পালতে পারেন না দুই চারটা এটা দেখার লাগে যে দেখেন আমি রাস্তা থেকে 5টা ছেলেকে এনে আমি মানুষ করেছি বা মানুষ করছি, করছেন 5 টাকা তো কোথাও সাহায্য করছেন কাউরে? আমার তো মনে হয় না। তো মোট কথা হইলো আপনি মানসিকভাবে খারাপ আছেন, এই জন্য আজকে বেশি করে কিছু বললাম না। আপনি এমন কোনো কন্টেন্ট বানায়েন না যেগুলোর বেশ দেয়। আপনি কত বড় একটা কথা বলছেন আপনি জানেন, যে জেনারেল আজমির কথা আপনি বিশ্বাস করেন না। আরে মিয়া, আপনি বিশ্বাস করলে না বিশ্বাস করলে আপনার তো পুষে নাকি মিয়া, আপনার কথায় কিছু হবে নাকি? ওইটা বলতে পারে যে লোয়াকার সাহেব যে না উনি আমি এই ধরনের ঘটনা ঘটাই নাই, সারা আপনি এসে দালালি করতেছেন, আপনি এসে সাদেক কায়েমদের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি পাইছেন নাকি মিয়া? পাগলামি থাকলে সব জায়গায় নাকি? ঠিক মতো পারেন পাগলামি বাইক করে দেবো পাইছি আপনার। আসলে আপনি একটা উল্লুকা পার্থা। আমি চাই না আপনি রাস্তাঘাটে মানুষের কাছে লাঞ্ছিত হন, কারণ যে বললাম আপনার প্রতি আমার একটা মায়া হয়ে গেছে সেই ঘটনার পরে, আপনার পারিবারিক ঘটনার পরে। তাহলে আমি আজকে আপনাকে এমন করে কথা বলতাম, যদিও বললে লাভ নাই, আপনার তো গায়ের আমরা মনে হয় মোটা গল্লারের সাপ, আপনি হয় পাতলাও দেন না, কারণ যদি পাতলা দিতেন তাহলে যে পরিমাণ মানে ব্যাড কমেন্টস আপনার এখানে আসে, আমার এখানে যদি এর 4/1 কোনোদিন আসে, জীবনের নামে ইউটিউব করুন না ভাই, লজ্জায় ইউটিউব ছাইড়াই দিব। আপনি তাহলে করতেই আছেন, গালি খাইতে আছেন, করতেই আছেন, গালি খাইতে আসছেন, করতেই আছেন, পরিবার যেতেছে গা, ওই যেতেছে গা, কাউরে কি আর করেন না। আপনি মেন্টালি সিক, আপনি পারিবারিকভাবে অশান্তিতে আছেন, আপনি নিজে ডাক্তারের অসুখ হয় না? এই মিয়া, ডাক্তারের অসুখ হয় না? ডাক্তারের অসুখ হলে ডাক্তার নিজে ওষুধ খায় না, আর একটা ডাক্তারের দেখায়। আপনি একটু ডাক্তার দেখান, একটা সাইকিয়াট্রিস্ট দেখান প্লিজ, প্লিজ ভাই, কারণ আপনি মানসিকভাবে ভীষণ খারাপ আছেন। আপনার মতো একজন ট্যালেন্টেড মানুষ যদি এভাবে ডিরেল্ট হয়ে যায়, জাতি সমাজ আমরা একটা বিরাট ট্যালেন্টকে হারায় ফেলাইবো। এটা আমি যোগ করে বলতেছি, আমি সিরিয়াসলি বলতেছি। আপনি একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখান, ঠিক আছে? বন্ধুরা, আজকে ওর সম্বন্ধে বেশি গালাগালি করলাম না এই জন্য যে আপনারা তো জানেন ও মেন্টালি আপসেট পারিবারিক ব্যাপারে, কাজেই বুঝাইয়া বললাম। তারপরে যদি না বলে বা না বুঝে, তাহলে পরে দেখা যাবে কি করা যায়। ভালো থাকেন সবাই, ভালো রেখে সবাই।